প্রাণ পিপাসা সমরেশ বসু। এক কৃষ্ণপক্ষের দুর্যোগময়ী রাতের কথা বলছি। দুর্যোগটা হঠাৎ মেঘ করে হাঁক ডাক দিয়ে বিদ্যুৎ চমকে মুষলধারে দু এক পশলা হয়ে যাবার মতো নয়। একঘেয়ে রুগ্ন গলার কান্নার মতো কয়েকদিন ধরে অবিরাম ঝরছেই বৃষ্টি, তার সঙ্গে উব হাওয়ার এক টানা ঝড়। পথ চলছিলাম রেল লাইনের ধারে মাঠের পথ দিয়ে, কিন্তু ভিজে ভিজে শরীরের উত্তাপটুকু আর বাঁচে না। হাওয়াটা মাঠের উপর দিয়ে সরাসরি এসে কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল শরীরটা, রীতিমতো দাঁতে দাঁতে ঠোকাঠুকি হচ্ছে। বেগতিক দেখে বাঁয়ে মোড় নিয়ে শহরের মধ্যে ঢুকে পড়লাম, অন্তত হাওয়ার ঝাপটটা কম লাগবে তো। একটা নিস্তব্ধ ঝিমিয়ে পড়া ভাব চটকল শহরটার, যেন কাজ এবং চাঞ্চল্য সবটুকু এই অবিরাম বৃষ্টি ভিজিয়ে নেতা করে দিয়েছে। কোনো জানলা দরজায় একটি আলো চোখে পড়ে না। রাস্তার আলোগুলো যেন কানা জানোয়ারের মতো স্তিমিত এক চোখ দিয়ে তাকিয়ে আছে, কিন্তু অন্ধকার তাতে কমেনি একটুও। রাস্তাটা ঠিক ঠাউর করতে পারছি না, তবে উত্তর দিকেই চলেছি তা বুঝতে পারছি। একটা ধার ঘেঁষে চলেছি রাস্তার, নিচু রাস্তা, জল জমেছে। কোনো বারান্দায় যে উঠে রাতটা কাটিয়ে দেব তার কোনো উপায়ই নেই, কারণ বারান্দা বলতে যা বোঝায় এখানে সেরকম কিছু ঠিক চোখেও পড়ছে না। আর বস্তিগুলোর অবস্থা দেখে মনে হচ্ছে ভেতরের ঘরগুলোও বোধহয় শুকনো নেই। যেতে হবে নৈহাটি রেল কলোনির এক বন্ধুর কাছে। অন্তত কয়েকটা দিনের খোরাক, শুকনো কাপড় একখানা, আর এমন বিদঘুটে প্যাচ প্যাচে ঠান্ডা রাতটার জন্য একটু আশ্রয় তো পাওয়া যাবে। কিন্তু এখন দেখছি আড্ডা ছেড়ে না বেরোনোই ভালো ছিল, তবে উপায় ছিল না। বিশেষ করে কয়েকদিন আগে আমাদের আড্ডার হাভাতে বন্ধুদের মধ্যে একজন মরে গেল। তখন থেকেই একটু নিঃশ্বাস নেওয়ার জন্য বেরিয়ে পড়বো ভাবছিলাম। বন্ধুটির মরা হয়তো ভালোই হয়েছে, তাছাড়া আর কি হতে পারত। আমি কিছুতেই বুঝতে পারি না, বাঁচার জন্য যা দরকার তার কিছুই তো তার ছিল না, তবু বুকটার মধ্যে। যাক, ওটা কোনো কথা নয়। কিন্তু সে আমাকে একটা জিনিস দিয়ে গেছে, ছোট্ট জিনিস, অথচ মনে হয় পর্বত প্রমাণ তার ভার আর কষ্টকর। বোঝাটা হলো, আরে বাপরে, হাওয়াটা যেন শিরদাঁড়াটা ভিড় ধরে নাড়া দিয়ে গেল। এবার আর দাঁত নয়, রীতিমতো হাড়ে ঠোকাঠুকি লাগছে। গাছের মরা ডালের মতো ভিজে একেবারে ঢোল হয়ে গেছি। এসে পড়লাম একটা চৌরাস্তার মোড়ে, চটকলের মাল চালানের রেল সাইডিংয়ের পাশে। জায়গাটা একটু ফাঁকা, কাছাকাছি একটা মোষের খাটাল দেখে ঢুকবো কিনা ভাবতে ভাবতে আরেকটু এগোতেই হঠাৎ একটা ডাক শুনতে পেলাম। এই যে এদিকে। অশরীরী কিছু বিশ্বাস না করলেও ভয়ানক চমকে উঠলাম। আমাকে নাকি? জলের ধারা ভেদ করে গলার স্বরের মালিককে খুঁজতে লাগলাম। ডান দিকে একটা মিটমিটে আলোর রেশ চোখে পড়ল, আর আধ ভেজানো দরজায় একটা মূর্তি। হ্যাঁ, মেয়ে মানুষ। তাহলে আমাকে নয়। এগুচ্ছি আবার। কই গো, এসোই না। আমাকে? তাছাড়া আর কে আছে পথে? কথার রকমটা শুনে চমকে উঠলাম। ও, এতক্ষণে ঠাউর হলো পথটা খারাপ। ঠিক বেশ্যাপল্লী নয়, তবে একরকম তাই। মজুর বস্তিও আছে আশেপাশে ধার ঘেঁষে। মনে মনে হাসলাম। খুব ভালো খদ্দেরকে ডেকেছে মেয়েটা, তাই ভাবছে নাকি ও? কিন্তু সত্যি এই সময়টা একটু যদি দাঁড়ানো যেত ওর দরজাটায়। কি রে বাবা, লোকটা কানা নাকি? মনে মনে হেসে ভাবলাম, যাওয়াই যাক না। ব্যাপার দেখে নিজেই সরে পড়তে বলবে, আর কোনো রকমে বৃষ্টির বেগটা কমে আসা পর্যন্ত যদি মাথার উপরে একটু ঢাকনা পাওয়া যায়, মন্দ কি?
এমনিতেও নৈহাটি দূরের কথা, ওই মোষের খাটালের বেশি কিছুতেই এগোনো চলবে না। উঠে এলাম মেয়েটার দরজায়। একটা গতানুগতিক সংকোচ যে না ছিল তা নয়। বললাম, কেন ডাকছো? কোন দেশে মিনসে রে বাবা, ভিতরে এসো না গো। আমি ভিতরে ঢুকতেই সে দরজাটা বন্ধ করে দিল। বৃষ্টির শব্দটা চাপা পড়ে গেল একটু। হাওয়া আসবার কোনো উপায় ছিল না, কিন্তু দেখলাম এই ঘরের মেঝেও টালির ফাঁক দিয়ে জল পড়ে ভিজে গেছে। তক্তপোষের বিছানাটা ভেজেনি। ঘরের মধ্যে আছে দু চারটে সামান্য জিনিস, থালা গেলাস কলসি এইসব। তা কোথায় মরতে যাওয়া হচ্ছে শুনি, দুর্যোগ মাথায় করে? এমনভাবে বলল সে যেন আমি তার কতকালের কত পরিচিত। অনেক দূরে, কিন্তু বুঝেছি বুঝেছি। এই ঘরটা তুমি না একেবারে কাদা করে দিলে। নাও তো এগুলো ছেড়ে ফেলো জলদি। কিন্তু এদিকে কি যে চাই পড়তে দি। হ্যাঁ, ভেজা জামাটা খুলে ফেলো না গো। ফেলতে পারলে তো ভালোই হয়, কিন্তু গলায় একটু জোর টেনে বলেই ফেললাম, শোনো, মিছে ডেকেছো, হ্যাঁ, এদিকে পকেট কিন্তু কানা। এবার মেয়েটা থমকে গেল। যা ভেবেছি তাই। হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে রইল সে খানিকক্ষণ, যেন বিশ্বাস করতে পারছে না। জিজ্ঞেস করলো, কিচ্ছু নেই? তার সমস্ত আশা যেন ফুৎকারে নিবে গেছে, এমন মুখের ভাবখানা। বললাম, তাহলে আর দুর্যোগ মাথায় করে পথে পথে ভিড়ি? মেয়েটা অসহায়ের মতো চুপ করে রইল। এ তো আমি আগেই জানতাম, কিন্তু মেয়েটা এখানে ব্যবসা করতে বসেছে না ভিক্ষে করতে বসেছে? আমি দরজাটা খুলতে গেলাম। কোথায় যাবে এখন? ওই মোষের খাটালটায়। এই শোনো, কি? রাত্রিটা থেকেই যাও, ডেকেছি যখন। কপালটাই খারাপ আমার। কেন? কপালটা ভালো থাকুক তোমার, আমি খাটালেই যাই। যাও তবে, যা তোমার ইচ্ছে। আজ তো আর কোনো আশাই দেখছি না। ভাবলাম, মন্দ কি? এই দুর্যোগে এমন আশ্রয়টা যখন পাওয়াই যাচ্ছে, কেন আর ছাড়ি? কিন্তু মেয়ে মানুষের সঙ্গে রাত কাটানোটা ভারী বিশ্রী মনে হলো। কেননা এটা একেবারে নতুন আমার কাছে। অবশ্য মেয়ে মানুষ সম্পর্কে আমার আগ্রহ এবং কৌতূহল তোমাদের 8-10 জনের চেয়ে হয়তো একটু বেশিই আছে। তা বলে এখানে না না, ছি ছি, সে আমি পারবো না। তবে ওর সঙ্গে না শুয়েও রাতটা কাটিয়ে দেওয়া যায় তো। ভেতরে ঢুকে দরজাটা আবার বন্ধ করে দিল। লম্বা ছেয়ালো গড়ন মেয়েটার, মাজা মাজা রং, গাল দুটো বসা, বড় বড় চোখ দুটো অবিকল কচি ঘাস সন্ধানী গরুর চোখের মতো। ওই চোখে মুখে আবার রং কাজল মাখা হয়েছে। মোটা ঠোঁট দুটোর ওপরে নাকের ডগাটা যেন আকাশমুখ। খুঁজে খুঁজে সে আমাকে একটা পুরনো সায়া দিল পড়তে। বলল, এইটা ছাড়া আর কিছু নেই? সায়া? হাসি পেল আমার। যাক, কেউ তো দেখতে আসছে না। কিন্তু ধক করে উঠলো আমার বুকটার মধ্যে। তাড়াতাড়ি পকেটে চাপ দিলাম আমি। মরবার সময় আমার বন্ধু যে ছোট্ট জিনিসটা পর্বতের বোঝার মতো চাপিয়ে দিয়ে গেছে, সেটা একবার দেখে নিলাম। জিনিস নয়, একটা রক্তের ডেলা। হ্যাঁ, রক্তের ডেলাই। ভীষণ সংশয় হলো আমার মনে। তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকালাম। এই শোনো, কিছু কিন্তু নেই আমার কাছে, হ্যাঁ? কবার শোনাবে বাপু আর ওই কথাটা? হ্যাঁ বাবা, বলে রাখা ভালো। তবে আমার কোনো ইচ্ছে নেই কিছু, ওই মুসাফিরের মতো রাতটা খালি কাটিয়ে দেওয়া। কে তোমাকে মাথার টিপে দিচ্ছে? হ্যাঁ, তা বটে। আমি সায়াটা পরেই নিলাম, কিন্তু খালি গায়ে কাঁপুনিটা বেড়ে উঠল।
বাইরে জল আর হাওয়ার শব্দ দরজাতে বেশ খানিকটা আলোড়ন তুলে দিয়ে যাচ্ছে। মেয়েটা আমার দিকে তাকিয়ে মুখে কাপড় চাপা দিয়ে একপ্রস্থ হেসে নিয়ে একটা পুরনো শাড়ি দিলে ছুঁড়ে। এই নাও, এটা গায়ে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ো যাও বলে আমার জামা কাপড় দড়িতে ছড়িয়ে দিল। একটু আসিয়ে যাবে এখন। আরাম জিনিসটা বড় মারাত্মক, বিশেষ এরকম একটা দুরবস্থার মধ্যে। আমি প্রায় ভুলেই গেলাম যে আমি একটা বাজারের মেয়ে মানুষের ঘরে আছি। বললাম, আসলে পেটটা একেবারে ফাঁকা দুদিন ধরে, তাই এত কাবু করে ফেলেছে জলে। সে কোনো জবাব দিল না, হাঁটুতে মাথা গুঁজে বসে রইল। বললাম, তাহলে শোয়া যাক। সে মুখ তুলল, মুখটা যন্ত্রণা কাতর, তার সুস্পষ্ট বুকের হাড়গুলো নিঃশ্বাসে ওঠানামা করছে। বলল, খাবে? ভাত চচ্চড়ি আছে। ভাত চচ্চড়ি? সত্যি এটা তো একেবারে আশাতীত। হ্যাঁ, ভাতের গন্ধেই যার অর্ধেক পেট ভরে, তার সামনে ভাত। জিভটাতে জল কাটতে লাগলো, আর পেটটা যেন আলাদা একটা জীব। ভাত কথাটা শুনেই ভেতরটা না নড়ে চড়ে উঠল। কিন্তু সে ততক্ষণ এনামেলের থালায় ভাত বাড়তে শুরু করেছে। দেখে আমার মনের সংশয়টা আবার বেড়ে উঠল। আমি দড়ির উপর থেকে জামাটা তুলে নিলাম তাড়াতাড়ি। না 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 না, গতিকটা তো ভালো মনে হচ্ছে না। সন্ত্রস্ত হয়ে বললাম, ভাতের পয়সা টয়সা কিন্তু নেই আমার কাছে। হ্যাঁ। গরুর মতো চোখ দুটোতে এবার বিরক্তি দেখা দিল। বলল, ওহ, ওই মোষের খাটালে তোমার জায়গা ছিল দেখছি। আর কবার শোনাবে হ্যাঁ কথাটা? সুখের চেয়ে স্বস্তি ভালো। হতভাগা মরবার সময় এমন জিনিসই দিয়ে গেল, এখন সেই বোঝা নিয়ে আমার চলাই দায়। রাখাও বিষ, ছাড়াও বিষ। বাইরে পড়ে থাকলে এই বোঝাটার কথা হয়তো মনেও থাকতো না। সে আবার বলল, মানুষের সঙ্গে বাস করনি না তুমি কখনো? শোনো কথা। তাও আবার জিজ্ঞেস করছে কারখানা বাজারের মেয়ে মানুষ। বললাম, হ্যাঁ করেছি, তবে তোমাদের মতো মানুষের সঙ্গে নয়। সে নিশ্চুপ তাকিয়ে রইল আমার দিকে খানিকক্ষণ। রয়েছে যখন খেয়ে নাও, নইলে নষ্ট হবে। ভেবে দেখলাম, তাতে আর আপত্তি কি? বিনা পয়সার ভাত, আর দেখছেই বা কে? জামাটা হাতে গুটিয়ে নিয়ে কপ কপ করে ভাত খেয়ে নিলাম, তারপর এক ঘটি জল। তারপর শোয়া। সে এক ফ্যাসাদ। আমি শুয়ে পড়ে জিজ্ঞেস করলাম, এই তুমি শোবে কোথায়? সে নিরুত্তরে আমার দিকে তাকিয়ে খসা ঘোমটাটা টেনে দিল। তাহলে তুমি শো, আমি বসে রাতটা কাটিয়ে দিই। সে পাঁচতলার দিকে বসে বলল, তুমি শো, আমি তো রোজই শুই। একটা রাত তো দেখেছি যখন। বলতে বলতে আমার হাতের মুঠির মধ্যে জামাটা দেখে সে দড়ির দিকে দেখল, তারপর আমার দিকে। আমিও তাকিয়েছিলাম। জামাটা ভেজা যে। হক, তাতে তোমার কি? চুপ করে গেল সে। শরীরটা আরাম পেয়ে আমার মনে হলো শীতনো তন্ত্রীগুলো স্বাভাবিক, সতেজ ও গরম হয়ে উঠেছে। বাইরের যে জল হাওয়া আমাকে এতক্ষণ মেরে ফেলতে চেয়েছিল, তারই চাপা শব্দ যেন আমার কাছে ঘুম পাড়ানি গানের মতো মিষ্টি মনে হলো। চোখের পাতা ভারী হয়ে এলো বেশ। ওর দিকে তাকিয়ে দেখলাম, তেমনি বসে আছে। চোখের দৃষ্টিটা ঠিক কোন দিকে বোঝা যাচ্ছে না। অত্যন্ত ক্লান্ত আর একটা চাপা যন্ত্রণার আভাস তার চোখে। কি জানি, এদের নাকি আবার ঢঙের অভাব হয় না। হয়তো ঘুমিয়ে পড়বো তখন। না 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 না, এই হতভাগার এই জিনিসটার একটা ব্যবস্থা আমি কালকেই করে ফেলবো। কি দরকার ছিল মরবার সময় আমাকে এটা দিয়ে যাওয়ার? একটা রক্তের ডেলা, রক্তের ডেলাই তো।
ঘামের গন্ধে ভরা ছোট্ট ন্যাকড়ার পুঁটলিটা, একটা রাক্ষসে খিদে খিদে গন্ধ আছে। ছোঁড়া মরতে মরতে মুখের কষ বাবা রক্ত চেটে নিয়ে বলেছিল, এটা এটা তুই রাখ। এমনভাবে বলেছিল কথাটা যে আজও মনে করলে বুকটার মধ্যে আমার। যাক সে কথা। মেয়েটা তখন ওইভাবে বসে আছে দেখে হঠাৎ বলে ফেললাম, শোনো, তুমিও শুয়ে পড়ো, এবার খানিকটা তফাৎ রেখে। হ্যাঁ। সে আমার মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল, বলল, সৃষ্টি ছাড়া মানুষ বাবা। তারপর শুয়ে পড়ল। আমার শরীরটা তখন আরামে রীতিমতো ঢিলে হয়ে এসেছে। আর মেয়ে মানুষের গা যে এত গরম, তা মেয়েটার কাছ থেকে বেশ খানিকটা তফাতের থেকেও আমি বুঝতে পারলাম। কি অদ্ভুত রাত আর কি বিচিত্র পরিবেশ! লোক দেখলে কি বলতো, ছি ছি। কিন্তু এতখানি আরাম, আমার দুস্থ ক্লান্ত শরীরে এতখানি সুখ বোধ আর কখনো পেয়েছি কি মনে নেই। ঘুমে ঢুলে আসছে চোখ, কিন্তু না না, তা হবে না। ও এই সেই বন্ধুটির কথা বলছি। হতচ্ছাড়া মরবার সময় বসে বলে গেল পুঁটলিটা দিয়ে, আমার রক্ত। বললাম, রক্ত কিসের? চোখের জল আর কষের রক্ত মুছে বলল, আমার বুকের না খেয়ে খেয়ে রোজ। বলতে বলতে রক্ত শূন্য অস্থির আঙুলগুলো দিয়ে হাতড়াতে লাগলো পুঁটলিটা। আমি না রাগ সামলাতে পারলাম না, বললাম, এই কিসের জন্য রে, কিসের জন্য? বলল, ঘর ঘর বাঁধবার আশায়। হ্যাঁ, এমনভাবে বলল কথাটা, ফের গালাগালি দিতে গিয়ে আমার গলাটা। যাক সে কথা। কি হয়েছে? সে তাকালো, চোখ দুটো যেন যন্ত্রণায় লাল, আর কান্নার আভাস তাতে। কিছু না, কিছু না। তার গরম নিঃশ্বাসে এত আরাম লাগলো আমার গায়ে। ঠান্ডা জমে যাওয়া গায়ে কেউ যেন তাপ বুলিয়ে দিচ্ছে। মনে হলো হঠাৎ, খুব খারাপ নয় তো দেখতে। ঠোঁট আর নাকটা যা একটু খারাপ, বোজা চোখের পাতা, বুকে জড়ানো হাত দুটো আর নমিত বুক বিচিত্র মায়ার সৃষ্টি করল। ঘুম আসছে না তোমার? আমি ঘুমবো না। মনে মনে ভাবলাম, হ্যাঁ, তাহলে তো তোমার বড় সুবিধে হয় না। সেটি হচ্ছে না বাবা। কথা বললেই তো সংশয়টা বাড়ে আমার মনে, তার চেয়ে চুপ করে থাকুক না। কি হয়েছে, এটা কি? রোগ। রোগ? কিসের রোগ? বলো না বাবু। আরে এই বলো না কেন রোগটা? এই শোনো, এই যক্ষা কলেরা টলেরা হলে তাড়াতাড়ি কেটে পড়ি। রোগের সঙ্গে পীড়িত নেই বাবা। কার সঙ্গে আছে তোমার হ্যাঁ পীড়িত? হ্যাঁ শুনি। তা বটে, পীড়িতের কথাই তো ওঠে না এখানে। বললাম, তা বলোই না রোগটা কি, কেন? যা হয় এ লাইনে থাকলে। লাইনে থাকলে? সর্বনাশ! ভীষণ সিঁটিয়ে গেলাম, ভয়ে ঘেন্নায় জিজ্ঞেস করলাম, এর বড় সন্ধ্যা রাত্রে? হ্যাঁ 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 নিশ্চয়ই, 5 জন। ইস, কি সাংঘাতিক! এই চিকিৎসা করাও না কেন? পয়সা পয়সা পাবো কোথায়? হ্যাঁ কেন? নিজের রোজগার?
রোজগার, সে তো মনিবের পয়সা। মনি? হ্যাঁ, এটা কি চাকরি নাকি? না তো কি, মনিবের ব্যবসা, ঘর দোর, জায়গা, জিনিস। আমরা তো আসি খাটতে। ভয়ানক দমে গেলাম কথাগুলো শুনে। এরা বেশ মজায় থাকে না তাহলে? এও চাকরি? বললাম, তা মনিব শালাই বা কেমন? হ্যাঁ, চিকিৎসা করায় না কেন? করায়, যখন মর্জি হয় করায়। এই যে কলের মানুষ রাত দিন কত মরছে, কলের মালিকরা তাদের চিকিৎসা করায়। ঠিক। তার বেদনার্ত শান্ত চোখের দৃষ্টি এবার আমাকে সত্যই দিশাহারা করে তুলল। যুদ্ধক্ষেত্রে সৈনিক প্রাণ দেয়, কিন্তু জীবনের এই কি প্রতিরোধের লড়াই? বললাম, তাহলে? তাহলে আর কি, মনিবের চোখে ধুলো দিয়ে যেটা রোজগার হয় তাতে চিকিৎসা করাই। কেন? বাঁচতে? বাঁচতে, বাঁচতে, সকলেই বাঁচতে চায় গো। ঠিকই, ঠিক। ডাঙায় বাঘ আছে জেনেও মানুষ তো এ ডাঙাতেই তার বাসা জনপদ গড়ে তুলেছে। বন্যা, ঝড়, ক্ষুধা কি নেই তবু? আর সেই হতচ্ছাড়া চেয়েছিল ঘর বাঁধতে। হ্যাঁ, ঘর। পুঁটলির প্রতিটি পয়সা রক্তের ফোঁটা, রক্তের ডেলা একটা। এই পুঁটলিটা। ঘুমোবে না? না, ঘুম নেই চোখে। ওর নিঃশ্বাস লাগছে, যন্ত্রণার গরম নিঃশ্বাস। মিঠে ভাব তেপে তেপে গনগনে আগুনের মতো মনে হলো। শক্ত করে পুঁটলি শুদ্ধ জামাটা চেপে ধরে উঠে পড়লাম। বাইরে ঝড় জলে দুর্যোগ তেমনই, রাত প্রায় কাবার। নিজের জামা কাপড় পরে নিলাম। চললে? পকেটে হাত দিয়ে শক্ত করে পুঁটলিটা চেপে ধরে বললাম, হ্যাঁ। হতভাগা মুখের কষ বাবা রক্ত চেটে নিয়ে বলেছিল মরতে মরতে, এটা তুই রাখ। কেন? কেন বলেছিল? মেয়েটা বলল যন্ত্রণার চাপা গলায়, শোনো না, আবার আবার এসো। মেয়েটার কি চোখ! সমস্ত মুখটা লাঞ্ছনার দাগে ভরা। আকাশমুখ নাক, মোটা ঠোঁট, কিন্তু এমন মুখ তো কখনো দেখিনি। ভীষণ রেগে ওর দিকে ফিরে পুঁটলিটা ওর হাতে তুলে দিলাম। ওর নিঃশ্বাস লাগলো আমার গায়ে। মুহূর্তে চোখ নামিয়ে একটা অশান্ত ক্রোধে দাঁতে দাঁত ঘষে বেরিয়ে এলাম পথের উপরে। সে কি একটা বললো পেছন থেকে, হাওয়ায় ভেসে গেল সে কথা। বললাম, না না না, পিছু ডেকো না। বোঝামুক্ত আমি উত্তর দিকে এগিয়ে চললাম। বানপ্রস্থ নয়, বন্ধুর বাড়িতে। পূবের হাওয়া আমাকে ঠেলে দিতে চাইলো পশ্চিমে গঙ্গার ঘাটের দিকে। পারলো না। নমস্কার।